নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভোগবতী। এপারে বাংলা ওপারে মানভূম। পাথর মেশানো রাড়ের অনুর্বর কঠিন বিস্তারের ওপর দিয়ে রাঙা সুরকির পথ, মাঝে মাঝে শালের ঘন বিন্যাস। হিমালয়ের বুকে শালবিথির যে সমুন্নত উদ্ধত মহিমা, এরা যেন তাদের সংক্ষিপ্ত হাস্যকর সংস্করণ। আকন্দে ঝোপের মতো রাশি রাশি পলাশও মাঝে মাঝে বিকীর্ণ হয়ে আছে। ওই পলাশবন যে বসন্তে রাঙা ফুলের চেরি পরে নিজের বিন্দুতম শ্যামলী মাকেও নিশ্চিহ্ন করে মুছে ফেলে, এটা যেন কেমন অদ্ভুত অবিশ্বাস্য বলে মনে হয়। কিন্তু এদেশটার রীতি এই, যেন জগৎটাকে সৃষ্টি করবার আগে বিশ্বকর্মা এখানে তাদের ছোটখাটো কতকগুলো মডেল তৈরি করে নিয়েছিলেন, অথবা যেন পৃথিবীর বড়সড় আকারের একটা রিলিফ ম্যাপ। নদী আছে, কিন্তু মোটা মোটা বালিদানা আর ছোট বড় পাথরের টুকরোর ভেতর দিয়ে তাদের জলের ধারাটা এক ফালি অভ্রের পাত বলে ভুল হতে পারে। আর আছে পাহাড়, শুধু রাত্রির অন্ধকারে যেখানে বার্নপুরের চিমনির আভায় কালো দিগন্তটা লাল হয়ে থাকে। সেদিকটা ছাড়া আর তিন দিকেই চলেছে পাহাড়ের অনন্ত শ্রেণী। একদিকে দুরন্ত রেখায় পঞ্চকোট, অন্যদিকে চকব্বালে শুশুনিয়া পাহাড়ের অলক্ষয় প্রায় ছায়ামূর্তি, মাঝখানে বিহারীনাথ পাহাড়। তাছাড়া ছোট বড় অখ্যাত ও অজ্ঞাতনামা পাহাড়ের কোনো সীমা সংখ্যাই নেই। কোনোটাই পলাশের জঙ্গল, কোনোটা এবড়ো খেবড়ো ন্যাড়া, কোনোটা নিতান্তই জংলা। শতমূলী, সহস্রমূলী এসব থেকে শুরু করে দুহাত উঁচু আবলুস গাছ আর নলবনের মতো সরু সরু পাহাড়ি বাঁশ অথবা বাঁশের ক্যারিকেচার। তাতে কখনো কখনো বাঘের সন্ধান পাওয়া যায়, আর মাঝে মাঝে দেখা যায় শঙ্খচূড় সাপের সঙ্গে স্বল্প বিস্তীর্ণ একটা ব্যাসার্ধের ভেতরে সমস্ত পৃথিবীর ভূগোল পরিচয়। বহু দূরে দূরে ভদ্রলোকের গ্রাম, আর সাঁওতাল, সব সাঁওতাল, চাষি সাঁওতাল, খেড়ে সাঁওতাল। চাষি সাঁওতালরা ভদ্রপাড়ার কাছাকাছি এসে বাসা বেঁধেছে, চাষ করে, সবজি লাগায়, জামা কাপড় পরে তারা। কখনো কখনো কাঁচা চামড়ার ফাটা ফাটা মোটা জুতোও। আর খেড়ে সাঁওতালদের কোমরে এখনো লেংটি, কানে ফুল গোঁজা, মাথায় বাবরি, হাতে কাঁড় বাঁশ। ভাতের মহিমা উপলব্ধি করে তারা এখনো পুরোপুরি ভেত হয়ে উঠতে পারেনি। বনে জঙ্গলে প্রচুর প্রাণ প্রাচুর্য নিয়ে তাদের প্রাকৃতিক খাদ্য ছড়িয়ে পড়ে আছে। এদের মাঝামাঝি যারা, তারা কাঠুরে। ভদ্রলোক জমিদার বাবুদের পাহাড়ে তারা বিনা অনুমতিতে কাঠ কাটে। এসব পাহাড়ে তাদের জন্মগত অধিকার। 10 মাইল দূরের জমিদার কোনো সুখ্যাতি সূক্ষ্ম আইনের বলে পুত্র পৌত্রাদিক্রমে এ সমস্ত পাহাড়ের ভোগ দখলের অধিকারী। তাদের স্থূল মস্তিষ্কে সেটা সহজে প্রবেশ করে না। দূরের থেকে যে পাহাড়টাকে কালবৈশাখী মেঘের মতো নিবিড় নীলবর্ণ বলে মনে হয়, ওর নাম ভৈরব পাহাড়। ওর সর্বাঙ্গে জঙ্গল, নিবিড় জঙ্গল। মাটি আর পাথরের ফাঁকে ফাঁকে জন্মেছে যেন প্রাগৈতিহাসিক অরণ্য। কিন্তু ছোট পাহাড়টির মতো গাছগুলিও ছোট ছোট, জ্বালানি ছাড়া কোনো কাজেই তারা লাগে না। এ পাহাড়ে কাঠ কাটতে এলো শুক্লাল আর সোনা। ভোর হয়ে আসছে, বার্নপুরের আকাশে রক্তাভ ফিকে হয়ে আসছে, আর রাঙার রং ধরেছে শুশুনিয়ার ছায়ামূর্তির আশেপাশে। হালকা শিশিরে ভেজা পাহাড়ি গাছগাছরা রাড়ের রাঙামাটির বুক থেকে উঠছে প্রতিদিনের পরিচিত লঘু একটি মিষ্টি গন্ধ। ঝাঁকড়া 3-4টে মহুয়া গাছের তলা থেকে এখনো রাত্রির অন্ধকার সরে যায়নি। সেটাকে পাশ কাটিয়েই এগিয়ে যাচ্ছিল শুক্লাল। পেছন থেকে সোনা তার হাত চেপে ধরল। এই মোড়লের পো, বাবা ঠাকুরকে প্রণাম করলি নে? থেমে দাঁড়িয়ে শুক্লাল হাসল। ঠাকুরের ঘুম এখনো ভাঙেনি, জাগালে রাগ করবে। দেরি করিসনি সোনা, চল। সোনা ঝুকুটি করলে। মস্করা করিস নে খাল ভরা, ঠাকুরকে নিয়ে হাসি ঠাট্টা করছিস? পাহাড়ে তোকে বাঘে ধরবে দেখিস। আয়, প্রণাম করে যা ঠাকুরকে।
নিজের পেশল শরীরটার দিকে একবার তাকালো শুক্লাল। পলিমাটির দুলাল নয়, পাথুরে দেশের পাথরে তৈরি দামাল ছেলে। বললে, বাঘের বরাত মন্ত না হলে বাঘ আমাকে ধরতে আসবে না, এই বলে রাখলুম। থাক থাক, খুব মরদ হয়েছিস। গলার স্বরে অবজ্ঞা ফোটাবার চেষ্টা করলেও সেটা ফুটল। কালো সাঁওতাল মেয়ের কালো চোখে আনন্দিত গর্বের আলোয় ঝিলিক দিয়ে গেল। সত্যি অহংকার করবার অধিকার আছে শুক্লালের। তার কুড়োলের ঘায়ে শুধু গাছগাছালি নয়, শক্ত পাথর পর্যন্ত গুঁড়ো হয়ে যায়। শুক্লালের চওড়া বুকের ওপর খেলা করে গেল সোনার সানুরাগ সস্নেহ দৃষ্টি। আর তেমনই সপ্রেম গভীর চোখে সোনার উপরে দৃষ্টি বুলিয়ে নিলে শুক্লাল। শুশুনিয়া পাহাড়ের আকাশে রঙের সমুদ্রে ডুব দিয়ে রক্তপদ্মের মতো সব ফুটে উঠেছে প্রথম সূর্য। সোনার যৌবনোজ্জ্বল দেহেও তার আভাস এসে পড়েছে, যেন তারও ভেতরে কোথায় পাপড়ি মেলেছে ভোরের পদ্ম। হাওয়ায় কাঁপা পদ্ম পাতার শ্যামলতা তার ভেতরেও যেন হিল্লোলিত হয়ে উঠেছে। চকিতে চোখ নামিয়ে নিলে সোনা। বললে, আয়, প্রণাম করবি। মহুয়া কুঞ্জে তলায় ক্রমশ মিলিয়ে যাচ্ছে অন্ধকার। অবসিত রাত্রি আর ছায়ার মধ্যে বিচ্ছেদ ঘটছে এতক্ষণে। পাথরের ঠাকুরও বোধহয় ঘুম ভরা চোখ মেলে জেগে উঠেছেন। মহুয়া পাতার ফাঁকে ফাঁকে কালো গ্রানিটের ওপর পড়েছে টুকরো টুকরো রঙের ফালি। পাহাড়ের নিচে প্রতিহারী হয়ে আছেন বাবা ঠাকুর। চওড়া একখানা শিলাপট্টি মাটির ভেতরে আধা আধি পরিমাণে সমাহিত। তার মাথার ওপর ছেনি দিয়ে কাটা একটা সিংহের আকৃতি। নিচে অশ্বারোহী একটা বীর পুরুষের মূর্তি। তার প্রসারিত হাতে খোলা একখানা সুদীর্ঘ তরবারি। বোঝা যায় কোনো দিগ্বিজয়ী রাজা তার নিজের শৌর্য বীর্যকে অক্ষয় করে রাখবার প্রয়াস পেয়েছিলেন। শিলাপট্টের গায়ে কিছু কিছু লেখাও আছে, তার আভাস মাত্র পাওয়া যায়। বাকিটা তলিয়ে গেছে মাটির নিচে, হয়তো ভবিষ্যৎকালের কোনো পত্রতত্ত্ববিদদের হাতে মুক্তির প্রতীক্ষায়। কিন্তু এসব বুঝবার শিক্ষা দীক্ষা নেই সরল সাঁওতালদের। গাছতলায় একটা বড় পাথর দেখলেই তারা সিঁদুর মাখিয়ে পুজো করে। একটা ভাঙা মূর্তি দেখলেই থান বসিয়ে দেয় মুরগি বলি। তাই এখানকার বিস্তৃতনামা রাজা রূপান্তরিত হয়েছেন পাহাড়ের অধিষ্ঠাতা ভৈরব ঠাকুরে। ঠাকুর প্রণাম করে পাহাড়ে উঠল শুক্লাল আর সোনা। কাঠুরিতে যাতায়াতে জঙ্গল ভেঙে দু একটা সরু পথ আপনা থেকে তৈরি হয়েছে এদিকে ওদিকে। সরীসৃপ গতিতে পাহাড়ের চারিদিক পাক খেয়ে গেছে। তাছাড়া দুর্ভেদ্য জঙ্গল। পাথরের চাঙানির ফাঁকে ফাঁকে মাটির ভেতর থেকে রাশি রাশি বুনো গাছ আর লতার জটিলতা। কাঁটা গাছের মাথায় হাওয়ায় দুলছে বনধুধুল। মাঝে মাঝে ফুটে উঠেছে ভুঁই চাপা আর কাঠগোলাপ। কোথাও কোথাও বেগুনের রঙের ফুলের বাহার নিয়ে পাহাড়ের আড়ালে আড়ালে উঁকি দিচ্ছে লজ্জাবতী। ছোট ছোট পাখি নেচে বেড়াচ্ছে এদিকে ওদিকে। শুকনো আর আধ শুকনো গাছ খুঁজে কুড়োল চালাতে লাগলো শুক্লাল। আর মোটা একটা গুলঞ্চে লতা দিয়ে খড়ির আঁটি বাতরে লাগলো সোনা। ওরই এক ফাঁকে কখন দুটো বন্ধুল সংগ্রহ করেছে সোনা। গোটা কয়েক কাঠগোলাপও সাজিয়ে নিয়েছে খোঁপায়। সংসারের কথা ভোলেনি, সে সঙ্গে একটুখানি অঙ্গরাগও করে নিয়েছে। মাঝে মাঝে একটা গানের কলিও গুনগুন করে উঠছে, কিন্তু আপাতত তার দিকে নজর নেই শুক্লালের। বিশ্রামহীনভাবে তার কুড়োল চলছে। মড়মড় খটখট শব্দে ভেঙে পড়ছে গাছ আর গাছের ডাল। আর থেকে থেকে বাঁ হাত দিয়ে ঝেড়ে ফেলছে কপালে জমে ওঠা বড় বড় ঘামের বিন্দুগুলো। এর মধ্যেই কখন উঠে গেছে অনেকখানি বেলা। শুশুনিয়া পাহাড়ের মাথা ডিঙিয়ে সূর্য উঠে এসেছে আকাশের মাঝখানে। পাথর গরম হয়ে উঠেছে। চারিদিক থেকে বিস্তীর্ণ হয়ে পড়েছে একটা বাষ্পীয় উত্তাপ। এতক্ষণ পরে হাতের কুড়োল নামিয়ে স্থির হয়ে দাঁড়ালো শুক্লাল। হাঁপাতে লাগলো। ওদিকে পিঠের বোঝাটাও বেশ ভারী হয়ে উঠেছে সোনার। রোদে টকটক করছে মুখ। দুজনে দুজনের দিকে তাকালো। শুক্লাল বলল, ভারী গরম রে। শ্রান্ত গলায় সোনা জবাব দিল, এখন থাক, ঝোড়ার কাছে চল। ঝোড়া? মনে পড়তেই যেন শান্তি আর তৃপ্তির একটা স্নিগ্ধ অনুভূতি এসে সর্বাঙ্গ জুড়িয়ে দিলে ওদের। ঝোড়া?
এই বিস্তীর্ণ নির্মম পাষাণের বুকের ভেতর থেকে উচ্ছ্বলিত ফন্তুর প্রবাহ। পাহাড়ের ঠিক মাঝামাঝি জায়গায় একটা ভাঁজ পড়ে যেখানে ছোট্ট একটা মালভূমির মতো সৃষ্টি হয়েছে, ওইখানে ছোট্ট অশ্বত্থ আর ছোট্ট পলাশের ছায়াকুঞ্জের ভেতরে প্রকাণ্ড একখানা পাথরের তলা দিয়ে একটা ঝর্ণা নেমে এসেছে। এত বড় পাহাড়ে ওটা ছাড়া আর কোথাও এক বিন্দু জল নেই। ওই জলটা কোথা থেকে নিঃশব্দে প্রবাহ বয়ে যে আসছে কেউ বলতে পারে না, কিন্তু মাটির তলা থেকে উৎসারিত ভোগবতীর ধারার মতোই ওর ঠান্ডার মিষ্টি জল কঠিন পাহাড়টার মর্মবাহী স্নেহের মতো উছলে পড়ছে। হাতের কুড়োল আর পিঠের বোঝা নামিয়ে রেখে পাথর বেয়ে বেয়ে ঝর্ণার পাশে এসে বসলো দুজনে। চারপাশে নিবিড় ছায়া, দুপুরে রোদে যেন ঝিমোচ্ছে। পাহাড়ে যে দু চারটে বড় গাছ আছে এখানেই যেন তার সার বেঁধে রয়েছে। ইচ্ছে করলেই ওদের গায়ে হাত দেয়নি কাঠুরেরা। রাড়ের আগুন ঝরা দুপুরে পাথরের অসহ্য উত্তাপের ভেতরে এখানে ওদের মরুদ্যান। পাথরের তলা থেকে বেরিয়ে নিচে যেখানে ছোট্ট একটা গর্তের মতো একটুখানি জল জমেছে, দুটো নীলকণ্ঠ পাখি পরম উল্লাসে সেখানে স্নান করছিল পাখা নেড়ে। মানুষের সাড়া পেয়েও তারা ভয় পেল না। ধীরে সুস্থে তারা ঠোঁট দিয়ে নিজেদের সদ্য স্নাত নরম পালকগুলোকে পরিষ্কার করে নিলে। তারপর মিষ্টি গলায় কি একটা ডেকে লাফাতে লাফাতে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। ততক্ষণে সোনার শুক্লাল এসে বসেছে ছায়ার নিচে। মিঠে বাতাসে দুজনের ক্লান্তি যেন এক মুহূর্তে দূর হয়ে গেছে। সোনার কাছে আরো ঘন হয়ে এসে শুক্লাল বসল। দেখলি? কি দেখবো? ওই দুটো পাখি, ওদের আবার দেখবার কি আছে? এতক্ষণ ওরা এখানে ওকে সোহাগ করছিল, চান করছিল, তুই আমি এলাম দেখে জায়গা ছেড়ে দিয়ে সরে গেল। মুখের ভঙ্গি করে সোনা বললে, যা। হ্যাঁ সত্যি, ওরা কি এসব বোঝে? বোঝে বই কি, সব বোঝে। এবারে সোনা আরো কাছে এসে শুক্লালের বসলো। তার খোঁপা থেকে একটা ফুল তুলে নিয়ে শুক্লাল খেলা করতে লাগলো। বড় পিয়াস লেগেছে, জল খায়। পলাশের পাতা ভেঙে নিয়ে দুটো ঠোঙা তৈরি করলে সোনা। ঠোঙা ভরে ভরে জল খেলো দুজনে। ঠান্ডা জল, সুস্বাদু স্ফটিকের মতো জল। এ ঝোড়া তাদের প্রাণ। যদি না থাকতো তাহলে কোনো কাঠুরের সাধ্য ছিল না এই পাহাড়ে এসে কাঠ কাটে। কাছাকাছি কোথাও জল নেই, শুধু 1 মাইল দূরে একটি মরা নদী ছাড়া। দুহাত বালি খুঁড়লে তা থেকে 1 আঁচলা জল মিলতে পারে। নীরস অনুর্বরতার মাঝখানে এই ঝর্ণাটা একটা অপরিসীম বিস্ময়, যেন দৈবী করুণা। পাতাল বাহিনী ভোগবতীর একটুখানি উদ্বেলিত স্নেহ নির্যাস। তৃপ্ত গলায় সোনা বললে, আহ, ঠাকুরের দয়া দেখেছিস? পাথর ফুঁড়ে কেমন জল দিয়েছে। এবারে ঠাকুরকে নিয়ে ঠাট্টা করলে না শুক্লাল। জলে ভিজে ভিজে সোনার একখানা ঠান্ডা হাত নিজের কড়া পড়া মস্ত শক্ত মুঠোর মধ্যে জড়িয়ে নিলে। গভীর স্বরে বললে, সত্যি। এবার উঠবি না মোড়ল? ওদিকে কাঠ আর কুড়োল পড়ে রইল যে। থাক পড়ে, কেউ নেবে না। বস, একটুখানি জিরোই, যা রোদ, একটু হেলে যাক। দুজনে চুপ করে বসে রইল। অশ্বত্থের পাতা কাঁপছে, পলাশের পাতা কাঁপছে, বেলেয়ারি চুরির বাজনার মতো শব্দ করে পড়ছে ঝর্ণার জল। পাতার দোলানিতে মাঝে মাঝে চিকমিকে রোদ তার উপরে খেলা করে যাচ্ছে। একখানা পাথর থেকে আর একখানার ওপর ঝাঁপিয়ে পড়বার সময় চারিদিকে ছড়িয়ে দিচ্ছে হিরের গুঁড়ো। খানিক দূরে গিয়ে তার আর দেখা যাচ্ছে না। আবার কোনো পাথরের তলা দিয়ে পাতালের ফন্তু পাতালেই ফিরে গিয়েছে হয়তো। রোদে ঝিমঝিম করছে পাহাড়, ঝিরঝিরি করে বইছে হাওয়া। পাখির ডাক আসছে। সেই নীলকণ্ঠ পাখি দুটোই হয়তো এসেছে। বেলুয়ারি চুরির মতো শব্দ করে তেমনই বাজছে ঝর্ণার এক তারা। শোনা একটা গান ধরেছে, হয়তো ঝর্ণার সঙ্গে সুর মিলিয়েই। এমন সময় একটা বিজাতীয় শব্দে পাহাড়ের দিবা স্বপ্ন ভেঙে গেল। তলিয়ে গেল নীলকণ্ঠ পাখির ডাক।
ঝর্ণা সোনার মিলিত ঐক্যতান। শিকরে বাজের মতো বিশাল কালো একটা জানোয়ার আকাশে দেখা দিয়েছে। তার গর্জনে পাহাড়ের গুহা গহরগুলো একসঙ্গে গুম গুম করে উঠল, যেন সাড়া দিয়ে উঠল আকাশচারী বিশাল জন্তুটার ডাকে। গম্ভীর ক্রুদ্ধ স্বরে কি একটা প্রত্যুত্তর পাঠিয়ে দিলে একটা কুটিল জিজ্ঞাসার। সোনা সহৎসাহে বললে, হাওয়াই জাহাজ। শুক্লাল বললে, তাই লাগছে পারা, আয় দেখি। ও আর কি দেখবো, রোজই তো আসছে আজকাল, লড়াই বেঁধেছে কি না, আয় আয় না। ঝর্ণার পাশ থেকে বেরিয়ে একটা বড় পাথরের ওপর দাঁড়ালো ওরা। হাওয়াই জাহাজটা কোন খেয়ালে কে জানে ওই পাহাড়টার চারিদিকেই ঘুরে ঘুরে চক্র দিচ্ছে। আরো আশ্চর্য, এত নিচে নেমে এসেছে যে ওর ভেতরে 2-3টে মানুষের মাথা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। ভয় পেয়ে সোনা শুক্লালের পেছনে সরে এলো। ওটা নামবে নাকি? কে জানে, ওদের মর্জি। সোনা বিস্ফারিত চোখে এরোপ্লেনটার দিকে তাকিয়ে রইল, বিস্ময়ে নয় ভয়ে। এই হাওয়াই জাহাজগুলো নাকি মানুষেরই কীর্তি। কিন্তু সোনার তা বিশ্বাস হয় না। তার আশঙ্কা হয় ওর ভেতরে অস্বাভাবিক একটা কিছু লুকিয়ে আছে, একটা কিছু অলৌকিক এবং ভয়ঙ্কর। ঝড়ের রাত্রে যেসব ভূত প্রেত পিশাচ পাহাড়ে পাহাড়ে প্রচণ্ড উল্লাসে নেচে বেড়ায়, ওই অস্বাভাবিক কাণ্ডটা যেন তাদেরই খেয়াল ছাড়া আর কিছু নয়। ওটা মাটিতে নেমে এলে যে কত বড় একটা অঘটন ঘটে যেতে পারে ভাবতেও ওর রক্ত জল হয়ে যায়। বিমানটা কিন্তু নামলো না। বার কয়েক পাহাড়ের মাথায় ঘুরপাক খেয়ে সাঁ করে একটা তীরের মতো বানপুরের দিকে দেখতে দেখতে উধাও হয়ে গেল। শুধু নির্মেঘ আকাশে অনেকক্ষণ ধরে একটা ধূমপুচ্ছ দীর্ঘ রেখায় বিস্তীর্ণ হয়ে রইল, যেন ধূমকেতুর সংকেত। 2 দিন পরে পাহাড় থেকে কাঠের বোঝা নিয়ে নামবার পরে দেখা হরিকৃষ্ণ রায়ের সঙ্গে। হরিকৃষ্ণ রায় এই পাহাড়ের মালিক, পালবাবুর গোমস্তা। একটা হাড় বের করা টাট্টু ঘোড়াকে শায়েস্তা করতে করতে আসছিল। পাঁজরের উপরে জুতোর ঠোক্কর খেতে খেতে ঘোড়াটা যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল যে কোনো সময় সে মুখ থুবড়ে ধরাসজ্জা গ্রহণ করবে। ওদের দেখে হরিকৃষ্ণ রায় ঘোড়ার রাশ টানল, কিন্তু রাশ না টানলেও সেটা এমনিতেই থামত। খড়ির বোঝাটার দিকে একটা তীর্যক কুটিল কটাক্ষ করলে হরিকৃষ্ণ, বেশ মনের আনন্দে গাছ কাটছিস, হ্যাঁ? 2টো খড়ি নিলাম খালি। 2টো খড়ি 2টো করে নিয়েই তো পাহাড়ের গাছগুলো সব সাবার করে দিলি। বাবু ভালো মানুষ বলে করে খাচ্ছিস, তাই না? জবাব না দিয়ে আপ্যায়নের হাসি হাসলে শুক্লাল। তিরস্কারের মধ্যেও প্রচ্ছন্ন স্নেহের সুর আছে হরিকৃষ্ণের, তাই মুখটাই খারাপ, মনটা নয়। দাঁড়া, মিলিটারি আসছে, 2 দিনেই তোদের ঠান্ডা করে দেব। কে আসছে বাবু? মিলিটারি। মিলিটারি মানে পল্টন। মাথার ওপর দিয়ে হাওয়াই জাহাজ গেল দেখলি? এখানে কাঠের মধ্যে আস্তানা গাড়বে, দেখিস তখন। কথার শেষে হরিকৃষ্ণ ঘোড়ার পিঠে একটা চাবুক বসালো। চিরচির করে লাফিয়ে উঠে ঘোড়াটা 3 পা দৌড়ে গেল। তারপর আবার গজেন্দ্র গতি। সোনা পাংশু মুখে জিজ্ঞেস করলো, আকাশ থেকে ওরা নেমে আসবে এখানে? গম্ভীর চিন্তিত দৃষ্টিতে আকাশের দিকে তাকালো শুক্লাল। কয়েক মুহূর্ত পরে জবাব দিলে, তারও পরে মাত্র 1টা মাস সবকিছু অদল বদল হয়ে গেল। পৃথিবীর রূপ পাল্টে গেল, পাল্টে গেল সোনার শুক্লাল। সে বুড়ো টাট্টু ঘোড়ায় চড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো হরিকৃষ্ণ রায়। ছড়ালে মিষ্টি কথা, ছড়ালে টাকা। চাষি সাঁওতালের নাঙল খসে পড়ল, খেড়ে সাঁওতালের ধনুক আর রইল না, মরচে ধরল কাঠুরেদের কুড়োলে। তার জায়গায় চকচকে হয়ে উঠল শাবল, ঝকঝকে হলো কোদাল। যুদ্ধের অবস্থা আশাপ্রদ নয়। সীমান্ত থেকে দুঃসংবাদ আসছে। পশ্চাৎপসারণ যদি করতে হয় তাহলে আগে থেকে তার ব্যবস্থা করা দরকার। সুতরাং এই অঞ্চলটাকে কেন্দ্র করে সম্ভাব্য ডিফেন্স লাইন গড়ে তোলা হতে লাগলো। রাঙা কাঁকরের টানা পথ ঘুমিয়েছিল শালপলাশের ছায়াকুঞ্জের ভেতরে। তাকে ক্ষত বিক্ষত বিধ্বস্ত করে এলো জিপ, এলো লরি, কাঠ এলো, তাঁবু এলো,
বিচিত্র যন্ত্রপাতি এলো, তার সঙ্গে সঙ্গে এলো বিচিত্রতর মানুষ। রাড়ের অনুর্বর মাঠের ভেতরে জাঁকিয়ে বসলো কলোনি, একটা ছোট এরোড্রাম। দেশটা যেন হাজার বছরের একটানা ঘুম থেকে হঠাৎ জেগে উঠল যন্ত্রযুদ্ধের বাস্তবতম নির্মম পরিবেশের ভেতর। সহজ হয়ে গেছে, শুক্লালা সোনার অভ্যস্ত হয়ে গেছে বুনো সাঁওতাল, গৃহস্থ সাঁওতালদের। আজ আর ভেতরে ভেতরে জাতিগোত্রের ভেদ নেই। একটি মন্ত্র বলে ওরা সবাই যেন এক হয়ে গেছে। ওরা কুলি, নিজেদেরই এখন ওরা আর চিনতে পারে না। টাকা পায়, খেতে পায়, পায় বিস্কুট, টিনের দুধ আর চকোলেট। মেজাজ প্রসন্ন থাকলে মাঝে মাঝে কারোর কিটব্যাগ থেকে এক আধটা লাল রঙের বেঁটে চেহারার বিয়ারের বোতলও ওদের দিকে এগিয়ে আসে। মহুয়া আর ভাত পচানো হাঁড়িয়া চাইতে তার স্বাদ ঢের ভালো। আর ওরা কাজ করে আসানসোলের দিক থেকে বড় বড় মোটর গাড়ি যাতে নির্বিঘ্ন পাড়ি জমাতে পারে, তারই জন্য পথ তৈরি করে ওরা। কঠিন লাল মাটিতে শাবল গাঁইতির ঘা পড়ে ঝনঝনিয়ে। মাটি সহজে আমল দিতে চায় না, তার তলায় তলায় ছোট বড় পাথর শাবলের ফলা দুমড়ে দেয়। কোদাল ছিটকে বেরিয়ে আসে। তবু তো মাটি কাটতেই হবে, পথকে বাড়াতে হবে, বড় করতে হবে। শুক্লালের ঘরমাক্ত দেহে আসরিক শক্তিতে মাটিকে কেটে নামায়, আর সোনারা ঝুড়ি ভরে ভরে সেই মাটি নিয়ে ফেলে পথের পাশে। মাথার উপরে দুপুরে সূর্য জ্বলে, নিষ্ঠুর করুণাহীন। পাহাড়ের পাথর আর পাথুরে মাটিতে তার উত্তাপের কোনো তারতম্য ঘটে না। সাঁওতালের কালো শরীর থেকে রক্ত জল করা সাদা ঘাম মাটিতে ঝরে পড়ে। তৃষ্ণার্ত পৃথিবী যেন এক চুমুকে তা চোঁ করে শুষে নেয়। ওদের অনাবৃত পেশল সিক্ত পিঠগুলো রোদের আলোয় জ্বলতে থাকে। ঘাড়ে কপালে লবণের গুঁড়ো চিকমিক করে। অস্তবাহত পাথরের টুকরোগুলো ছিটকে ছিটকে এসে চোখে মুখে আঘাত দিয়ে যায়। অসহায় পৃথিবী যেন ক্ষীণ সহিংস প্রতিবাদ। একটু দূরে খোলা তাঁবুর ছাওয়ায় টেবিল ফ্যান খুলে বসে নগ্নগাত্র সাদা সাহেব, কাজে তদারক করে ওদের। নীল চশমা পড়া চোখের ভেতর থেকে উগ্র দৃষ্টি ক্ষেপণ করে। গালটায় আর একটার পর একটা বোতল শূন্য হয়ে টেবিলের নিচে গড়াগড়ি খেতে থাকে। কাজ করে সোনা, কাজ করে শুক্লাল। রোদে চাঁদি পুড়ে যায়, পিপাসায় টাকটার ভেতর যেন পিন ফুটতে থাকে। সামনে একটা মরা দিঘির দুর্গন্ধ কাদা জল। সে জল খেয়ে ওরা পিপাসা দূর করবার চেষ্টা করে। আর তখনই চোখে পড়ে দূরে ভৈরব পাহাড়। মাটির বুক থেকে ঢেউয়ের মতো হঠাৎ সোজা হয়ে উঠে নীলিম রেখায় দিগন্তের দিকে তরঙ্গিত। ওখানে রুক্ষ মাটি, কঠিন পাথর, কিন্তু সে মাটি সে পাথরে জাতের নয়। তাদের ঘিরে ঘিরে উঠেছে প্রকৃতির অকৃপণ শ্যামলতা, শতমূলী অনন্তমূলী থেকে শুরু করে ছোট আবলুস আর পাহাড়ি বাঁশের ঝাড়। সেখানে পাথরের আড়ালে আড়ালে বেগুনি ফুলে আকীর্ণ লজ্জাবতী সংকুচিত হয়ে আছে। সেখানে বেঁটে পলাশের ছাবায় ফুটেছে ভুঁই চাপা, বাতাসে ভাসছে বনগোলাপের গন্ধ। আর আর পাথর চুঁয়ে চুঁয়ে নামছে একটি ছোট ঝর্ণা। বনের ভেতর যেন একটি সাঁওতাল মেয়ের হাতে ঠিন ঠিন করে বেলিয়ারি চুরির সুর বাজছে। তার জলের রং জ্যোৎস্নার মতো উজ্জ্বল, তার স্বাদ দুধের মতো মিষ্টি, আর তা বরফের মতো ঠান্ডা। মরা দিঘির কাদা জলের মতো তার বুকটাকে পুড়িয়ে দেয় না। তার দিকে তাকালেই আর ক্লান্তি থাকে না কোথাও। কিন্তু ভৈরব পাহাড় অনেক দূরে। এখানে মাটি কাটা হচ্ছে, পাথর জড়ানো রাঙা মাটি। পথ তৈরি হলে বড় বড় গাড়ি আসতে পারবে আসানসোল থেকে, তাই 2 হাত ভরে মিলিটারি ওদের মজুদি দিচ্ছে। এখন আর মহুয়া গাছের নিচে শিলাপটে খোদাই করা বাবা ঠাকুর ওদের ইষ্ট দেবতা নয়। তার জায়গা দখল করে নিয়েছে অতি চেতন এবং অতি সজাগ ওই সাদা চামড়ার লোকটা। নীল চশমার ভেতর দিয়ে শানিত চোখে ওদের কাজ দেখছে আর বোতল টানছে। এই কুলি, ठहरो मत, फुर्ती से काम चालाओ जल्दी, समझे? बहुत धूप हुजूर। धूप टूप, मर्द लोग का धूप से क्या डर है? গাল দেয় সাহেব।
হাত ভরে পয়সা দেয়, মদ দেয়, কিন্তু কি দিতে পারে ভৈরব পাহাড়? কিছু খড়ি, কিছু ছায়া, আর তার পাতাল ফুঁড়ে ওঠা ভোগবতীর ঠান্ডা মিষ্টি জল। ঝর্ণার পাশে আজ আর কেউ বসে না। শুকলাল নয়, সোনা নয়, অন্য সাঁওতালেরাও নয়। সেখানে এখন নিশ্চিন্তে নীলকণ্ঠ পাখিরা স্নান করে, পাখা ঝাড়ে আর মিষ্টি গদগদ গলায় ওর সঙ্গে প্রেমালাপ করে হয়তো। কিন্তু সাহেবের দেওয়া মদ ভুলিয়ে দেয় ভোগবতীকে। তার স্বাদ মিষ্টি নয়, তেতো বিষের মতো তেতো। রক্ত জুড়িয়ে যায় না, জ্বলে ওঠে। মুহূর্তে ভৈরব পাহাড় সরে যায় দৃষ্টির সামনে থেকে। পাগলের মতো কদাল তুলে নেয় শুকলাল। ঝুড়ি মাথায় করে সোজা হয়ে দাঁড়ায় সোনা। দুপুরে রোদ আর মদের নেশা শরীরের ভেতরে একটা আসুরিক মত্ততা সৃষ্টি করে। অদম্য অন্ধ বেগে যেন ওরা ভেঙে পড়তে চায়, টুকরো টুকরো হয়ে বিদীর্ণ হয়ে যেতে চায়। প্রবল বেগে অনিচ্ছুক মাটির বুকের ভেতরে কোদালের আঘাত নেমে আসে। পাথরে গায়ে ঘা লাগে, যেন শোনা যায় মাটির তলা থেকে মা বসুমতীর চাপা যন্ত্রণার গোঙানি। তারপরে দিনান্তে শুক্লাল আর সোনা ফিরে রঙনা হয় ঘরের দিকে। মদের নেশা তখন কেটে গেছে, শরীরে ঘনিয়েছে দ্বিগুণ শ্রান্তি আর অবসাদ। পা জড়িয়ে জড়িয়ে দুজনে মুবিচ্ছতের মতো এগিয়ে চলে। আকাশের প্রান্ত রেখায় প্রথম প্রেমের মতো অপূর্ব কোমল মাদকতা নিয়ে সন্ধ্যা তারা দেখা দিয়েছে। দিগন্তে কালো আর করুণ হয়ে আছে ভৈরব পাহাড়, যেন একটা অতিকায় ভালুক শিকারীর গুলি খেয়ে লুটিয়ে পড়ে আছে। দুজনে তাকায় সেদিকে। দুজনেরই একসঙ্গে একই কথা মনে হয়। শুক্লাল বলে, সোনা চল, কাল থেকে আবার আমরা কাঠ কাটবো। সোনা মাথা নাড়ে, জবাব দেয় না। অকারণে তার ইচ্ছে করতে থাকে মজুরির টাকাগুলো পথের ওপর ছুঁড়ে ছড়িয়ে ফেলে দেয়। শুক্লাল বলে, মাটি কাটতে ভালো লাগে না, কাঠুরে ছিলাম, বেশ ভালো ছিলাম রে। সোনা তেমনি নিরুত্তরে মাথা নাড়ে। অন্ধকার পাহাড়টার দিকে তাকিয়ে মনে হয় যেন ওটা অভিমানে ম্লান হয়ে আছে। লজ্জা হয় সোনার, অপরাধবোধ জাগে মনের মধ্যে। একটু পরে জবাব দেয়, ঠিক। কিন্তু রাত্রি কাটে, দিন আসে। সন্ধ্যার সংকল্প মনে থাকে না আর কারো, শুক্লালেরও নয় আর সোনারও নয়। আবার শাবল গাঁইতির ঝকঝকে ফলা মাটির বুক ফুঁড়ে কুঁড়ে কুঁড়ে বার করতে থাকে। মদের নেশার দুপুরে রৌদ্র বিষ হয়ে আবর্তন করে রক্তের ভেতরে। শুক্লালের কোদাল পড়তে থাকে ঝনঝন ঝনাত। ওরা ভৈরব পাহাড়কে ভুলেছে, ভৈরব পাহাড় ওদের ভোলেনি। তাই হয়তো মহুয়া গাছের নিচে একদিন জেগে উঠলেন শিলাপটে আঁকা বাবা ঠাকুর। তার মাথার উপরে গর্জন করে উঠল সিংহ, তার হাতে ঝিকিয়ে উঠল তরোয়াল। নিজের শক্তির পরিচয় দিলেন। রাস্তা অনেকখানি তৈরি হয়ে গেছে, ভারী ভারী গাড়ির যাতায়াতের সংখ্যাও বেড়েছে অনেক। এই গাড়িগুলোর একটা সেদিন বেসামাল হয়ে বসলো। ড্রাইভার মদের মাত্রা একটু হয়তো বেশি হয়ে গিয়েছিল। হঠাৎ কোথা থেকে কি হলো, হাত থেকে পিছলে গেল স্টিয়ারিং। পথের পাশে বড় একটানা বেলে পাথরের গায়ে আচমকা ধাক্কা খেলো গাড়িটা। তারপর সোজা একটা ডিগবাজি খেয়ে পথের উল্টো দিকে গিয়ে চিত হয়ে পড়ল। কুলি মেয়েরা বুঝি ঝুড়ি ভরে মাটি ফেলছিল সেখানে। 1 মিনিটের মধ্যে যা হওয়ার তাই হয়ে গেল। উল্টানো গাড়িটার সামনে চাকা দুটো আকাশের দিকে উদ্যত হয়ে বিষ্ণু চক্রের মতো ঘুরলে খানিকক্ষণ। একটা প্রলয়ঙ্কর ঝড়ের মতো ঝুড়ো মাটি চারিদিকে ছিটকে যেতে লাগলো। তাঁবু থেকে সাহেবেরা ছুটে এলো, চেঁচামেচি জুড়ে দিল কুলিরা। কিন্তু শুক্লালের মুখে কথা নেই, যেন পাথর। গাড়ির ভেতর থেকে বেরুলো সাহেবের দেহ। মাথাটা ভেঙে চুরমার হয়ে গেছে, ঘিলু আর রক্ত পড়ছে গড়িয়ে। হাত পাগুলো বেঁকে দুমড়ে কচ্ছপাকার ধারণ করেছে সাহেবের। আর গাড়ির তলা থেকে বেরুলো সোনা। সোনা না, ঠিক সোনা নয়। নাক, মুখ, শরীর সমস্ত চেপটে একটা অমানুষিক বিভৎসতা। রাড়ের তৃষ্ণার্ত রাঙা মাটি অত রক্ত শুষে খেয়ে ফেলতে পারেনি। থকথকে খানিকটা কাদা সৃষ্টি হয়েছে। কালো সাঁওতালের রক্ত যে অত লাল তা কে জানতো। আশ্চর্য, ভারী আশ্চর্য। সাহেবের রক্তের রঙের সঙ্গে তার কোনো তফাৎ নেই।
যুদ্ধের ক্যাজুয়ালিটি অমন কত হয়, অমন কত হয়েছে, কে তার খবর রাখে? কে তা নিয়ে নিজেকে বিব্রত বোধ করে? ডিফেন্স লাইন তৈরি করতেই হবে বৃহত্তর প্রয়োজনের জন্যে, অসুরদের নিপাত করে ধর্মরাজ্য সংস্থাপনের জন্যে। একটা সাঁওতাল মেয়ের মৃত্যু, তার জন্য মাটি কাটা বন্ধ থাকবে না, মাটি ফেলাও না। ফিরে এলো শুকলাল, এক ফোঁটা চোখের জল ফেললেন না, বুক চাপড়ে হাহাকার করে উঠল না একবারও। ভৈরব পাহাড়ের দেবতা শোধ নিয়েছেন, পরিচয় দিয়েছেন তার ক্ষমতার, তার দৌর্দণ্ড দুরন্ত প্রতাপের। টাট্টু ঘোড়ায় চড়ে আসছিলেন হরিকৃষ্ণ রায়। দূরের গ্রামে আরো কুলি সংগ্রহের চেষ্টায় গিয়েছিলেন তিনি। এক মন্দ ব্যবসা নয়, বেশ 2-4 পয়সা কমিশন আসছে হাতে। আনন্দে উৎসাহে বুড়ো ঘোড়াটাকে তাড়না করতেও ভুলে যাচ্ছিলেন তিনি। ঘোড়াটা ইচ্ছে মতো থেমে থেমে চলছিল। শুকলালকে দেখে কষ্ট হলো হরিকৃষ্ণ রায়ের। আহা বেচারা, বউটাকে সত্যিই বড় ভালোবাসত। ঘোড়া থেকে নামলেন তিনি, পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, কষ্ট করে আর কি করবে শুকলাল, কপালে যা ছিল তাই হয়েছে। কথা বললে না শুকলাল, আর থেমেও দাঁড়ালো না, যেন হরিকৃষ্ণ রায়কে সে দেখতেই পায়নি। অলস শান্ত গতিতে যেমন যাচ্ছিল তেমনই চলে গেল। শুধু তার অর্থহীন শূন্য দৃষ্টিটা দূরের আকাশের কোলে গিয়ে পড়তে লাগলো, যেখানে লতা কুঞ্জে আচ্ছন্ন হয়ে ভৈরব পাহাড় স্তব্ধ একটা ধ্যানস্থ মূর্তি হয়ে আছে। বহুদিন পরে মরচে পড়া কুড়োলটায় শান দিয়েছে শুকলাল। তারপর পাহাড়ে উঠে পাগলের মতো গাছ কাটতে শুরু করে দিয়েছে। পাহাড়ে তার উপরে প্রতিশোধ নিয়েছে, সেও পাহাড়টাকে ক্ষমা করবে না। দু হাতে সে ডাইনে বাঁয়ে যা পাচ্ছে কেটে চলেছে। পাহাড়টাকে আজ সে ন্যাড়ামুড়ো আর নির্মূল করে দেবে। একবার যাচাই করে দেখবে তার শক্তি বেশি না দেবতার প্রতাপটাই বড়। মাথার উপরে তেমনই আগুন ঝরানো সূর্য, পাহাড় তেমনই উত্তাপের বাষ্প নিঃশ্বাস ছাড়ছে। তৃষ্ণায় বুকের ভেতরটা তেমনই খাঁ খাঁ করছে। চোখে ধোঁয়া দেখতে লাগলো শুকলাল, কানের মধ্যে ঝাঁঝা করতে লাগলো। তখনই মনে পড়ল ভোগবতীকে। রুক্ষ পাহাড়ের বুক থেকে উচ্ছ্বলিত স্নেহধারা পলাশ আর পিয়াশাল গাছের নিচে ঝিরঝির করে বয়ে চলেছে। ছোট গর্তের ভেতরে যেখানে একটুখানি জল জমেছে সেখানে পাখা ঝেড়ে স্নান করছে নীলকণ্ঠ পাখি। আর তার মিষ্টি ঠান্ডা জল বহুদিনের অনাস্বাদিত সুধার পাত্র। টলতে টলতে ঝর্ণার দিকে ছুটে এলো শুকলাল। কিন্তু কোথায় ভোগবতী? তার চিহ্ন মাত্র নেই। নেই বেলুয়ারি চুরির হালকা ঝংকার সেই নীলকণ্ঠ পাখি। যেখানে ঝর্ণা ছিল সেখানে কালো অজগরের মতো মোটা একটা লোহার নল। পাহাড়ের মাথার ওপর দিয়ে সে নলটা ঘুরে চলে গেছে। কোথায় গেছে বুঝতে কষ্ট হলো না শুকলালের। এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো শুকলাল। ওই কালো লোহার সাপটা মাটির তলায় তার হিংস্র মাথাটা ডুবিয়ে দিয়ে তাদের ভোগবতীকে চুষে খেয়ে নিয়েছে। ভোগবতীর জল ঠান্ডা মিষ্টি দুধের মতো জল, তার সরীসৃপ দেহের বিষ সঞ্চয়কে পুষ্ট করেছে আজ। তার সেই বিষে সোনা মরে গেছে। শুকলাল মরবে, আরো অনেকে মরবে, কেউ বাঁচবে না, কেউ না। শুকলালের মাথার ভেতরে সবকিছু যেন আতশবাজির ফুলঝুরি হয়ে ঝরে পড়তে লাগলো। কুড়োলটা তুলে নিলে হাতে, প্রচন্ড শক্তিতে ঘা বসালো অজগরটার গায়ে। ঝনঝন করে একটা বিরাট শব্দে পাহাড় কেঁপে উঠল। আর এক ঘা কুড়োলের ফলা কুঁকড়ে এলো, কিন্তু লোহার সাপটা টোল খেল না। হুইজ দেয়ার? পাহাড়ের মাথা থেকে প্রশ্ন। রাইফেল হাতে স্ট্রেনটি দেখা দিয়েছে। হুইজ দেয়ার? শুনতে পেল না শুকলাল, জবাব দিলে না। আরো এক ঘা। এইবার একটু দাগ পড়েছে মনে হচ্ছে। আরো এক ঘা। স্যাবোটেজ! পাহাড়ের মাথা থেকে অব্যর্থ লোককে ছুটে এলো রাইফেলের গুলি। মুখ থুবড়ে পড়ে গেল শুকলাল। চেতনার শেষ বিন্দুটুকু মুছে যাওয়ার আগে টের পেল তার পিপাসাকাতর মুখে কে যেন জল দিচ্ছে। ভোগবতীর ধারা কি মুক্ত হয়ে গেল? কিন্তু সে জল তো এখন গরম নয়, এমন নোনতা নয়। নিজের রক্ত লেহন করতে করতে লোহার পাইপটার উপরে মাথা রেখে
স্থির হয়ে গেল শুক্লাল। মিলিটারি কলোনিতে ট্যাপের মুখে ভগবতীর স্নিগ্ধ জল ঝরে পড়ছে শতধারায়। সে জল তেমনই নির্মল, তেমনই স্বচ্ছ। শুক্লালের রক্তের এতটুকুও লাল আভাস তাতে লাগেনি। এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভগবতী গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।